যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের সম্পর্কে ভিত্তি 50 বছরের আগে স্থাপন করা হয়েছে, যখন 1970 দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার মানুষকে তার স্বাধীনতা সংগ্রামে এবং পরে নতুন রাষ্ট্র গোড়াপত্তনে সমর্থন প্রদান করেছে। ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি, যে প্রতিবেদনটা গ্লোবাল ফার্মস নামক একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প, সেই রূপপুর প্রকল্পে প্রায় $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। এবার শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবার শেখ হাসিনা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন। একে একে সবাই শেখ হাসিনার পক্ষেই কথা বলতে শুরু করেছেন। আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই না টেনে দেখতে থাকুন। একটা কথাবার্তা চলতেছে, সম্ভবত উনি মার্চ মাসের প্রথম দিকে অথবা মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছেন। এই ভারত সফরে মূলত ভারতের একটা জাতীয় অনুষ্ঠানে যোগ দিবেন উনি। সংক্ষিপ্ত সফর, যদিও শোনা যাচ্ছে ট্রাম্পের এই ভারত সফরে শেখ হাসিনার সাথে বৈঠকের সম্ভাবনা অত্যন্ত বেশি। তো পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। কেন, কিভাবে? গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তুমুল বাকবিতণ্ডা, বন্ধ ঘরে সেই তুমুল বাকবিতণ্ডা এই পর্যায়ে গিয়ে পৌঁছয় যে ইউনূস শেষ পর্যন্ত বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আর তারপর সেনাপ্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন। কেন সমস্ত সেনার ছুটি বাতিল করলেন তিনি? আসল উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবু বসির ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। আসলেই কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন, নাকি এর পুরোটাই মিথ্যা? এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন SI রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি। যদিও একথা মানুষ বিশ্বাস করেনি, তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি। তবুও থেমে থাকেনি আলোচনা। শেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন, যা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে নেটিজেনদের প্রশ্ন, মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে?
এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি 20 নভেম্বর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে। এএফপির প্রতিবেদনে আরো বলা হয়, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তবে এটা পুরোপুরি মিথ্যা। মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। ফেসবুকে গত 9 নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এএফপির ওই প্রতিবেদনে। পোস্টে লেখা হয়েছে, বিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। একই ধরনের দাবি করে ফেসবুকে আরো একটি পোস্ট দেওয়া হয়েছে। আসলে ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই আসেনি, আর শেখ হাসিনা সম্পর্কেও কোনো কথা বলেননি ট্রাম্প। এএফপি বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা গুঞ্জন ছড়ায়। এসআই রাউজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন, মার্চ মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের একটা কথাবার্তা চলতেছে। সম্ভবত উনি মার্চ মাসের প্রথম দিকে অথবা মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছেন। এই ভারত সফরে মূলত ভারতের একটা জাতীয় অনুষ্ঠানে যোগ দিবেন উনি। সংক্ষিপ্ত সফর যদিও, শোনা যাচ্ছে ট্রাম্পের এই ভারত সফরে শেখ হাসিনার সাথে বৈঠকের সম্ভাবনা অত্যন্ত বেশি। সত্যিকার অর্থে যদি ট্রাম্পের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়, একটাবার চিন্তা করেন, আওয়ামী লীগ যখন সর্বপ্রথম পতনের পরে সর্বপ্রথম যখন রাজনৈতিক কর্মসূচি দিল, সেই কর্মসূচিতে আওয়ামী লীগের রাজনৈতিক একটা এজেন্ডা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে আসার সময় ট্রাম্পের প্লে কার্ড বহন করে আসবে, এবং যে গেমটা আওয়ামী লীগ খেলছিল, শেখ হাসিনা যে রাজনৈতিক গেম প্লে করছিল, সেখানে কিন্তু সে উইন করছে। কিভাবে উইন করছে? ট্রাম্পের প্লে কার্ড সহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে পুলিশ অ্যারেস্ট করলো, এবং এই ইনফরমেশনটা সাথে সাথেই কিন্তু ট্রাম্পের কাছে চলে গেছে। আপনারা যারা ট্রাম্প সম্পর্কে জানেন তারা হয়তো আমার সাথে একমত হবেন, ট্রাম্প অত্যন্ত একরোখা স্বভাবের, এবং সে যাকে অপছন্দ করবে তাকে সে পুরো নাজেহাল করে ছেড়ে দিবে। এটা হচ্ছে ট্রাম্পের নীতি। এই নীতিতে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আগে জো বাইডেনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ আছে উনি হিউজ মানি সেখানে ইনভেস্ট করছিলেন জো বাইডেনের জয়ের জন্য। আর ওই থেকেই ডক্টর ইউনুসের উপর ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষেপা, এবং তার বেশ কয়েকটা সভা সমাবেশে সে সরাসরি ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে অনেক কথাবার্তা বলছে। এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি শেখ হাসিনা পতনের পরে বেশ কয়েকটা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ডক্টর ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা জানাইছে। এটা এক ধরনের নিন্দাও বলা যায়, আবার এক ধরনের প্রেশারও বলা যায়, কারণ আমেরিকা কিন্তু কারোর সাথে ঝগড়া করার আগে ডিপ্লোম্যাটিক কিছু সাইন ইউজ করে। সেই সাইনটা হচ্ছে তাকে সতর্ক করা। এরপরে মোদি এবং ট্রাম্পের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্প এবং মোদির প্লে কার্ড নিয়ে সেখানে সমবেত হয়ে মোদির পক্ষে এবং ট্রাম্পের পক্ষে স্লোগান দিচ্ছে, বিপরীত দিকে ডক্টর ইউনুসের পতন চেয়ে তারা স্লোগান দিচ্ছে সেখানে। এটাও কিন্তু ট্রাম্পের নজরে আসছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে ট্রাম্পের সরাসরি যোগাযোগ আছে। বাংলাদেশের যে চলমান ঘটনাগুলা, রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলা, মৌলবাদের যে উত্থানের বিষয়টা, এই ইনফরমেশন গুলো সাথে সাথেই কিন্তু যেখানে যা ঘটছে তথ্য আকারে সেটা ট্রাম্পের কাছে চলে যাচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে কোনো সরকারের পতন হয়ে গেলে, আপনাদের ভাষায় স্বৈরাচারের পতন হয়ে গেলে
সে আর কোনোভাবে কাউকে কেউ এসে তাকে আর ক্ষমতায় বসাইয়া দিতে পারে না। আমিও আপনাদের সাথে অবশ্যই একমত পোষণ করি, কিন্তু এটাও তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পিছনে আমেরিকার বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল সেটা ইতোমধ্যেই কিন্তু প্রকাশ হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই একটা পাবলিক স্পিচে এটা প্রকাশ করে দিচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য জো বাইডেন প্রশাসন $29 মিলিয়ন ইনভেস্ট করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উত্থানের জন্য এবং আওয়ামী লীগের পতনের জন্য। এটা অলরেডি প্রকাশিত সত্য। এই সত্যর পরেও যারা বলবেন যে ভারত আর আমেরিকার সাধ্য নাই শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে দেওয়া, শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর, তারা নিঃসন্দেহে এটা একটা ভুল কথা বলতেছেন। যদি আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনের পিছনে তার ক্ষমতা থেকে থাকে তাহলে সেটা যে কোনো সরকারই সে পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেটা ইউনূসের সরকার হোক আর সেটা শেখ হাসিনার সরকার হোক। যেহেতু যে কোনো গেমের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে, অতএব এটাও অবাস্তব না যে আমেরিকা চাইলে ডক্টর ইউনূসের পতন ঘটানো সম্ভব। এখন যদি মার্চ মাসে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়, একটা বার চিন্তা করেন কি ধরনের রাজনৈতিক পরিবর্তনের মেসেজ আসতে পারে। যেহেতু আওয়ামী লীগ খুবই নির্যাতিত, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে মামলা হামলার শিকার, খুনের শিকার, মব কালচারের শিকার। এই তথ্যগুলো কিন্তু আওয়ামী লীগের সাইবার টিম এবং আওয়ামী লীগের আইটি টিম তারা এটা বড় আকারে নথিভুক্ত করে রাখছে। যেখানে যখন যেটা ঘটছে অনেকে হয়তো মনে করেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে। আসলে সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের অ্যাক্টিভিটিটা হয়তো বা ওইভাবে নোটিসেবল না, কিন্তু আওয়ামী লীগের নিজস্ব একটা টিম আছে যারা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচারের যে স্টিম রোলার বর্তমানে চলতেছে এই তথ্যগুলো তারা সংগ্রহ করে এবং একটা ডেটাবেস তৈরি করা আছে যেখানে এই তথ্যগুলো ইনপুট করা হয়। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়, আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে হামলা হয়, মব কালচার অ্যাপ্লাই করা হয়, প্রত্যেকটা ইনফরমেশন আওয়ামী লীগের এই টিম সংগ্রহ করে এবং সেটা শেখ হাসিনার কাছে পাঠানো হয়। শেখ হাসিনা সেই ইনফরমেশনগুলো আন্তর্জাতিক লিডারশিপ যারা দিচ্ছে তাদের কাছে ট্রান্সফার করে দেয়। এইভাবে আওয়ামী লীগের যে মেকানিজম চলতেছে এই মেকানিজমটা বোঝার জন্য ডক্টর ইউনূস যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনার অনেক সময় লেগে যাবে। আর এই সময় আসতে আসতেই আমার মনে হয় যে ডক্টর ইউনূস ততদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিনা এটাই সন্দেহ। ডক্টর ইউনূস যে ভূমিকা নিয়ে, যে স্লোগান দিয়ে এই একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইলেন, আমরা সরাসরি বলবো যে এই আন্দোলনের পিছনে ডক্টর ইউনূসের অনেক বড় একটা ভূমিকা ছিল। সেটা উনি স্বীকার করুক আর নাই করুক, এটাই বাস্তবতা। যে পরিমাণ অর্থলগ্নি হইল, সে অর্থের যে যোগানদাতা আমেরিকায় বাংলাদেশের আন্দোলনের সপক্ষে যিনি সবসময় তদবির করতেন তিনি কিন্তু ডক্টর ইউনূস। এটা আমাদেরকে মানতেই হবে। আন্তর্জাতিক সমর্থন ছাড়া কোনোভাবেই এরকম একটা বড় আন্দোলন সাকসেস করা সম্ভব হয় নাই। যেহেতু বহির্বিশ্বের একটা বড় সাপোর্ট নিয়ে, আমেরিকার একটা বড় সাপোর্ট নিয়ে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। আমেরিকার সরকার পরিবর্তনের পরে বর্তমান যে ট্রাম্প প্রশাসন যেহেতু ডক্টর ইউনূসের বিপক্ষে এবং ভারতের সপক্ষে, পাশাপাশি ডক্টর ইউনূস যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত একটা দ্বন্দ্ব তার আছে, সেই বিষয়টাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা কিন্তু এখন রাজনৈতিক সুযোগ নেবেন, এটাই স্বাভাবিক। মার্চ মাসে ভারত সফরের সময় যদি শেখ হাসিনার সাথে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়ে যায় তাহলে বাংলাদেশে যে কি ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি হবে এটা এই মুহূর্তে মেজারমেন্ট করা পসিবল না। তবে যে একটা পরিবর্তনের সম্ভাবনা সবাই আশা করছিল, যেরকম ডক্টর ইউনূসের ক্যাপাসিটি নিয়ে সবাই প্রথম দিকে প্রশংসা করছিল, এখন তারাই কিন্তু ডক্টর ইউনূসের বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করছে। পাশাপাশি এই যে রাজনৈতিক পতিতাবৃত্তি নিষিদ্ধের দাবি করে যে ছাত্র সংগঠন যারা একতাবদ্ধ হয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইল, তাদেরকেই আবার এখন দেখা যাচ্ছে রাজনৈতিক সংগঠন তৈরি করে এবং সরকারের বিভিন্ন অনুদানের সাহায্যে এই রাজনৈতিক সংগঠনকে কিভাবে এস্টাবলিশ করা যায় সেই প্রতিদ্বন্দ্বিতায় তারা ব্যস্ত। অলরেডি কিছু নথি আমাদের হাতে আসছে, দেখা গেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিক মিয়া এভিনিউতে তাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির সম্মেলন বাস্তবায়নের জন্য বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা তাদেরকে দেওয়া হয়েছে, যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকবল সমাগম করানোর জন্য যে ট্রান্সপোর্ট সাপোর্ট, এই সাপোর্টটা তারা বিনামূল্যে পায়। পাশাপাশি একটা বড় ধরনের অর্থলগ্নির অভিযোগ আছে। বলা হচ্ছে যে সরকারের বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটা সফল করার জন্য। কথিত আছে এই ছাত্রদের এই সংগঠনটা মূলত ছাত্ররা চালাচ্ছে না, এটা চালাচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের দীর্ঘদিন থেকে স্বপ্ন ছিল বাংলাদেশে একটা রাজনৈতিক দল এস্টাবলিশ করা, সেটা উনি সামহাউ করতে পারেন নাই। এখন যেহেতু ওনার হাতে সুযোগ আছে, ক্ষমতা আছে, অতএব এটাকে কাজে লাগিয়ে উনি চাচ্ছেন যে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৈরি করে তারপরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। আর এই নির্বাচনে ওনার টার্গেট হচ্ছে আগামী নির্বাচনে ছাত্রদের যে রাজনৈতিক দল, এই দলকে ক্ষমতায় কিভাবে অধিষ্ঠিত করা যায় এবং বিএনপি, আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে চাপে ফেলানো যায়, এই ট্রিক্স, এই মেরুকরণ অ্যাপ্লাই করেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব এগিয়ে যাচ্ছে। আমার কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন,
এটা স্বাভাবিক, সবাই একমত হবেন এমনটা না, কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়েই বলতে চাই, আপনারা দিনে দিনে এটা পরিষ্কার হয়ে যাবেন যে ডক্টর ইউনূস সাহেবের একটা ইন্টেনশন অবশ্যই ছিল বাংলাদেশে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার, এবং যেহেতু উনি ক্ষমতা বাইরে থেকে সেটা পারেন নাই, বর্তমানে ওনার হাতে যেহেতু ক্ষমতা আছে উনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনারা দেখেন এই সরকারের কিন্তু কাজ এটা ছিল না যে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্সের বোঝা মানুষের উপর চাপাইয়া দিবে। অনেকগুলো সংস্কারের দাবি ছিল তাদের কাছে, তার এক আনাও তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি, এমনকি কোনো সংস্কার কাজে তারা হাতই দেয় না এখনো। বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কথা প্রচলিত আছে, বলা হচ্ছিল যে এই সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, পরিবহন সিন্ডিকেট সহ নানান জায়গায় নানান সিন্ডিকেট আছে। বলা হয়েছিল যে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কিন্তু বাস্তবিক অর্থে সেই সিন্ডিকেটগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে, এবং উপদেষ্টাদের কেউ কেউ এটা মুখ ফসকে বলে ফেলছেন যে সিন্ডিকেটের কাছে তারা অসহায়, ব্যবসায়িক সিন্ডিকেটের সাথে তারা পেরে উঠছেন না, এটাও আমাদের উপদেষ্টারা বলে ফেলছেন। এরকম একটা সিচুয়েশনে মানুষ কিন্তু বাস্তবিক অর্থে এই সরকারের উপরে যে আশা ছিল সকল আশা নিরাশায় পর্যবসিত হয়েছে। এরকম একটা মোমেন্টে শেখ হাসিনার সাথে যদি ট্রাম্পের একটা বৈঠক অনুষ্ঠিত হয়, এবং যেহেতু শেখ হাসিনা আগে থেকেই ট্রাম্পকে তার বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন, শেখ হাসিনা যেহেতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করে যান নাই, যেহেতু এখনো শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত, সেহেতু শেখ হাসিনা ট্রাম্পের সাথে বৈঠক করতেই পারেন, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আর ডক্টর ইউনূসের সাথে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের একটা বড় দ্বন্দ্বের জায়গা আছে আগে থেকেই, এই জিনিসটাকে কাজে লাগিয়ে যদি শেখ হাসিনা ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক যে একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বর্তমানে, আমি এটা বলতে পারি যে এই বৈঠক যদি অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে আওয়ামী লীগের এই অন্ধকারাচ্ছন্নতা কেটে যাবে এবং আওয়ামী লীগ নতুন রূপে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। অতএব এখন দেখার বিষয় বাস্তবিক অর্থে শেখ হাসিনা ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয় কিনা। যদিও আমরা জানতে পারছি যে বিভিন্নভাবে শেখ হাসিনা এবং ট্রাম্পের বৈঠকের বিষয়টা গোপন রাখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাস্তবে কি হয় এটা দেখার অপেক্ষায় আছি আমরা। ট্রাম্প ভারত সফরে গেলে তারপরে বলা যাবে আসলে কি হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটা দিয়ে বলা যায় যে ট্রাম্প এবং শেখ হাসিনার মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্রুত পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। কেন, কিভাবে? গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তুমুল বাকবিতণ্ডা, বন্ধ ঘরে সেই তুমুল বাকবিতণ্ডা এই পর্যায়ে গিয়ে পৌঁছয় যে ইউনূস শেষ পর্যন্ত বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আর তারপর সেনাপ্রধান ওয়াকার তিনি এবার সমস্ত সেনার ছুটি বাতিল করে তাদের সকলকে ডেকে পাঠালেন। কেন সমস্ত সেনার ছুটি বাতিল করলেন তিনি? আসল উদ্দেশ্যটা কি? সব মিলিয়ে একটা দিকে ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট হচ্ছে যে তাহলে বাংলাদেশে কি এবার সেনার হাতে যেতে চলেছে, অর্থাৎ সেনা কূ হতে চলেছে বাংলাদেশে। যেভাবে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং মোহাম্মদ ইউনূস এক প্রকার বলতে গেলে তিনি কন্ট্রোল করতে পারছেন না, বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে, শুধুমাত্র বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই দাবি উঠছে যে মোহাম্মদ ইউনূস এক প্রকার ব্যর্থই হয়েছেন। তারপরে কি সেনা সমস্তটা টেক ওভার করে নিতে চলেছে এবং এই কারণেই কি সমস্ত ছুটি বাতিল করা হলো? আমরা এই বিষয়ে আরো জানবো, বিস্তারিত যিনি বলবেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। সমস্ত সেনার ছুটি বাতিল করে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কারণটা কি? আমরা এর আগের যেই প্রোগ্রামটা করেছি বা কথা বলেছি সেখানে কিন্তু আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলেছি যে আমাদের এই মুহূর্তে দেশকে একটা সঠিক জায়গাতে নিয়ে যাবার জন্য আমার মনে হয় যে সেনাদের একটা দায়িত্ব আছে, সেনাবাহিনীর একটা দায়িত্ব আছে। কেননা 5ই অগাস্টের জঙ্গি হামলার পর সেনাবাহিনী কিন্তু কথা দিয়েছিল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করবে, কেউ কোনো ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হবে না এবং দেশটা শান্তিপূর্ণ থাকবে। এর মধ্যে কতটুকু করতে পেরেছে না করতে পেরেছে আপনারা জানেন যে বিস্তর অভিযোগ আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি এর আগের প্রোগ্রামে এই কথাটাও বলেছি যে বাংলাদেশকে যদি এই মুহূর্তে আপনাকে একটা সঠিক রাস্তাতে আনতে হয় তাহলে সেনা হস্তক্ষেপের আমি কোনো ধরনের বিকল্প অন্ততপক্ষে দেখি না। কেন দেখি না? আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের মধ্য দিয়ে সেখানে উঠবো আস্তে আস্তে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল। আমি যদি বাংলাদেশের ইলেকশনগুলো পর্যালোচনা করি, ধরা যাক অনেকে বলবে যে ভাই 2014
18 এইসব ইলেকশনে তো অন্য প্রতিপক্ষ আসে, আমি বাদই দিলাম। 2009 সাল পর্যন্ত আওয়ামী লীগ 40% ভোট কাস্ট করেছে। এমনকি 2001 সালে যখন আওয়ামী লীগ মাত্র 30টা সিট পেয়েছে তখনও সে 40% উপরে ভোট পেয়েছে। তো ভোটারদের মধ্যে 40%, টোটাল ভোটারের মধ্যে 40% যদি ভোট পায় তাহলে বাকি থাকে কত? 60%। অর্থাৎ সব দল মিলিয়ে 60%, আওয়ামী লীগ একাই পেয়েছে 40+। এরকম একটা দলকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আইনের শাসনের কথা বলা হচ্ছে, অথচ বিচারের আগে অভিযোগ উঠেছে, অভিযোগ উঠতেই পারে, আওয়ামী লীগকে ফাঁসি দিবে, প্রধানমন্ত্রীকে ফাঁসি দিবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানান ধরনের কথাবার্তা বলছে। অর্থাৎ এখানে ন্যায় বিচার, আইনি বিচার এগুলো কিচ্ছু নাই। মিথ্যাচার, বঙ্গবন্ধু তথা জাতির জনকের বাড়ি ভাঙচুর, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো আগে বলেছি এবং গতকালকে যখন আমি প্রোগ্রাম করেছি আজ পর্যন্ত সেটা আরো বেড়েছে, বরঞ্চ বাড়ছেই ক্রমাগতভাবে। ফলে এরকম একটা জায়গাতে সেনাবাহিনীর হস্তক্ষেপটা অনুমেয়, এবং আমি তখন কিন্তু বলেছি যে আমি মনে করি এটাই হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতিতে ফেরানোর জন্য। আপনি এখন বলতে পারেন না রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, এটা করা যাবে না, মানে যারা বিরুদ্ধচারণ তারা কিন্তু করছে পলিটিক্যাল রিজনে, কারণ জানে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে তাদের এই যে কিংস পার্টি সেটার আর কোনো মানে অস্তিত্ব থাকবে না। ফলে তারা তো চাইবেই, কিন্তু বাস্তবে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কি কল্পনা করা সম্ভব? সম্ভব নয়। ফলে সেনাবাহিনীর একটা প্রস্তুতি আছে। আপনি জানেন যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ইউনূসের একটা হেড টু হেড সংঘর্ষ খুবই অবধারিত, গত 3-4 সপ্তাহ ধরে চলছে। এর মধ্যে ফয়জুরকে নানানভাবে আইসোলেশনে রাখা, নিরস্ত্র করা, তার যে পরিকল্পনা, আইকেবি অর্থাৎ ইকবাল করিম ভুইয়া সাবেক সেনাপ্রধান, নানান ধরনের কোয়ার্টারের কর্মকাণ্ড নিয়ে আমরা বিস্তর বলেছি। ফলে যদি একটা প্রস্তুতির প্রয়োজন হয়, যদিও আমার কাছে এখন পর্যন্ত যে ইন্টেল এসেছে সে লাস্ট ট্রাই করছে যে আমি হস্তক্ষেপ করতে চাই না, তাকে কিন্তু তাকে কিন্তু বাধ্য করা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমাকে একটা জিনিস একটু বলুন, আপনি তো একজন আইনজীবী, বাংলাদেশের সংবিধানে যদি সেনা হস্তক্ষেপ করে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তো সংবিধান মেনেই করা হবে, কারণ এই উপদেষ্টার তো সংবিধানে কোনো কিছু বলা নেই। বিষয়টা কি এইরকম? বাংলাদেশের সংবিধানে কেউ যদি সার্বভৌমত্ব, তারপরে হচ্ছে যে বাংলাদেশের কোনো সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, আমাদের সম্ভবত এটা নতুন 7-এর বি বা 7-এর খ অনুচ্ছেদে বলছে, আমি নিশ্চিত নই, বাট অনুচ্ছেদ 7-এর কোনো একটা উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের হস্তক্ষেপ করা, সংবিধান পরিবর্তন করা, এই ধরনের সেনা শাসনের ব্যাপারে ইঙ্গিত হয় যে তাদের শাস্তিযোগ্য মৃত্যুদণ্ড। আচ্ছা, অর্থাৎ এটা অবৈধ প্রক্রিয়াতেই, এটাও সত্যি কথা। কিন্তু একই সাথে বাংলাদেশে এই মুহূর্তে যারা চেপে বসেছে তাদেরও মৃত্যুদণ্ড হবে, বিকজ কোনো ধরনের তাদের লিগাল ক্ষমতাই নেই। লিগালি তারা, আপনি বাংলাদেশের আইনে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই, কিন্তু তাহলে তারা কিভাবে ক্ষমতা দখল করে আছে? ঠিক বিদেশের কোনো একটা পশ্চিম বলেন, দক্ষিণ বলেন, উত্তর বলেন, কোনো একটা রাষ্ট্র তাদের সাথে কোনো একটা কন্ট্রাক্ট করবে, সেটা ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে শুরুতেই বাতিল। ভারত তো বলেই দিয়েছে স্টেট কার্ড যে আমরা একটা নির্বাচিত সরকার ডিল করবে না। স্মার্ট কান্ট্রি, তারা তো বলবেই, কারণ তারা জানে যে কনসিকুয়েন্সটা কি। আমরা এখন একটা কন্ট্রাক্টে যাবো, 2 দিন পরে বলবে যে না, তারা যে ইনভেস্ট করলো। আপনি জানেন যে 4 জন ডিপ্লোম্যাট ঢাকাতে ছিল, এর আগের প্রোগ্রামে বলছি, তারা কেন গেছে? টাকা দিচ্ছে না। তাদের যে অনেকগুলো প্রজেক্টে টাকা পয়সা ডিসপ্যাচ করছে না। আদানি কদিন আগে বলছে যে আমরা বিদ্যুৎ দেবো না, তারপরে এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই সরকার তো আলটিমেটলি যেটা হচ্ছে, ভারতের সাথে একদিকে যুদ্ধ করতে সমস্যা আটকে দিচ্ছে। সো আলটিমেটলি এই ধরনের প্রবলেম অনেকের সাথেই হবে। বন্ধু হিসেবে কে রয়েছে? চায়না রয়েছে। এই চায়না কি করে? বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে। এর আগেও ফেলেছে, নানান ধরনের সরকারকে ঝামেলা করেছে, শ্রীলঙ্কাতে করেছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও করেছে, সেটা আলোচনায় আসলে বলা যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে আপনার সেনাদেরকে একটা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, বা আপনি দেখছেন, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কারণ আর পারছি না তো নিতে। 2 বছরের একটা, কিন্তু সেনাবাহিনীর মধ্যে সেই সংযোগটা আছে, সেই ঐক্যবদ্ধ ব্যাপারটা আছে। দেখুন আগের প্রোগ্রামে আছে, আগে এইটা একটু আপনাকে বলে নেওয়া ভালো।
আপনি আমাকে এই প্রশ্নটা একটা উত্তর এভাবে দিতে হয়, এটাও একটা ইন্টেল। সেটা হচ্ছে, আচ্ছা এই যে বারবার আমি ফয়জুলের কথা বলছি, বারবার যে আমি তার কথা প্রসঙ্গ আনছি, কে এই লোকটা, হঠাৎ করে তার নাম চলে আসলো? এই লোকটা আসলে নো বডি। কিউএমজি প্রথমে তাকে ডিজিএফআই প্রধান বানানো হলো 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে তাকে ডিজিএফআই প্রধান বানানোর পরে সেনাপ্রধান বুঝতে পারলো এত খবর পাচার করছে বা এত ঝামেলা করছে, একে নিয়ে আসলো, কিউএমজি করে নিয়ে আসলো, যার ঢাল নাই তলোয়ার নাই, বসে থাকে সারাক্ষণ। আচ্ছা, ওইখান থেকে বসে সে এই যে টোকাইগুলো আছে, টোকাই ইউনুসদের সাথে সে যোগাযোগটা করছে, মিটিং করছে, পাকিস্তান যাচ্ছে। 2 দিন আগে আইএসআই এর যে অপারেশনগুলো হচ্ছে, আইএসআই এর যে ঘাঁটিগুলো হচ্ছে, সব তার নির্দেশ হচ্ছে। আপনার কয়দিন পরে ঈদের আগে সে যাবে হচ্ছে আপনার পাকিস্তানে। তা এত পাকিস্তান প্রীতি কেন? তো পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ আসা, পাকিস্তানের সাথে ডিল করা, নানান ধরনের এই ফয়জুলের একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। তো এগুলো তো দেখছে। সো আলটিমেটলি সে যেটা করতে চাচ্ছে একটা ষড়যন্ত্র। তো এই ফয়জুলের ব্যাপারে সেনাবাহিনীর মধ্যে জুনিয়র অফিসাররা কিন্তু কথা বলা শুরু করেছে, ভাই তুমি কে, যে তুমি 13 লং কোর্সের হচ্ছে জেনারেল ওয়াকার, আর এই ফয়জুল হচ্ছে 21 না 22 বা 25 লং কোর্সের। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালা স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি, যে প্রতিবেদনটা গ্লোবাল যে মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প, সেই রূপপুর প্রকল্পে প্রায় $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আমিও নিউজটা করেছি, সেখানে কিভাবে সজীবজের জয় এবং টিউলিপের মধ্যস্থতায় কিভাবে টাকা পয়সা মালয়েশিয়া থেকে পাচার হয়েছে, তারা কিন্তু একটা ফিরিস্তি দিয়েছে। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, দেখে নেবেন। এখন এই প্রতিবেদনটা যেহেতু একটা প্রাইভেট ফার্মের প্রতিবেদন, তো সেই প্রতিবেদনটাকে কাউন্টার করে বসছে কে? রাশিয়া। সেখানে দেখানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটা যেটা আছে আপনার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেম, তাদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই $500 কোটি অনৈতিকভাবে লেনদেন করেছে শেখ পরিবারের সাথে, যেটা দিয়া এখানে কাজ করার সুবিধা হয়েছে। এখন এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাহায্যকারী হিসাবে যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় মানে পুতিনেরই প্রতিষ্ঠান, যেহেতু তিনি সে দেশের প্রেসিডেন্ট, রোসাটমের নাম উঠে এসেছে, সেই ঘটনায় রিয়াকশন দিয়েছে রাশিয়া। প্রতিষ্ঠানটি বলছে, মানে রাশিয়ার সরকার বলছে টাকা আত্মসাতের এই ঘটনাটি আপনার মানে কি বলা যায়, এটা কাল্পনিক অথবা গুজব। আজকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়ে বলছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করেছে রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত। আমরা গণমাধ্যমে প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের জনগণের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। মানে তারা বলছে যে বিষয়টা নিয়ে তারা আদালতে যাবে। গ্লোবাল ফার্মস নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিবেদনটা করেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপাড়, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা আদালতে শরণাপন্ন হবে। কারণ এখানে শুধু শেখ হাসিনা কানেক্টেড ইস্যু না, যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুতিনেরই প্রতিষ্ঠান এটা, যেহেতু তিনি প্রেসিডেন্ট, সো সেই ক্ষেত্রে এটা রাশিয়ার সরকারের ভাবমূর্তি। পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের আশা নানান ধরনের প্রকল্প চালান, শুধুমাত্র বাংলাদেশে না। তো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রেও ওই দেশের জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হবে যে তারা এখানে দুর্নীতি অবলম্বন করে, আর ওই দেশের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানগুলো ঢুকতে গেলে সামনে এই প্রতিবেদনটার কারণে তাদের ব্যবসায় কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে। সেইটার ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে। তবে ডক্টর ইউনূসের সরকারের সাথে রাশিয়ার সম্পর্কটা কেমন? ভারতের মতন কি ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে সাপোর্ট করছে বা আশ্রয় দিয়ে রেখেছে মানে কূটনৈতিক সিদ্ধান্তগুলোর বাহিরে গিয়েও, তো রাশিয়া আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে সম্পর্কটা কেমন, এই ব্যাপারে কিন্তু রাশিয়ার বক্তব্য আলাদা।
পুতিনের সরকারের বক্তব্য বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটা তাদের রাষ্ট্রীয় ইস্যু, দেশের জনগণের ইস্যু, এই ব্যাপারে রাশিয়ার কোনো কনসার্ন নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর রাশিয়া কিন্তু তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আগের সিস্টেমে তাদের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে বা কূটনৈতিক সম্পর্ককে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। কারণ 1971 থেকে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, পাশে থাকবে। সরকারের পালাবদল হবে, ক্ষমতায় একজন আসবে যাবে, বাট রাশিয়ার সম্পর্ক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যিনি সরকারে যখন যে থাকবে তাদের সাথেই সম্পর্ক। তো এখন দেখা যাক রাশিয়া তাদের এই জায়গা থেকে কি ভূমিকা নিচ্ছে। তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য, সজীবাজের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। সোজা কথায় এটা আমরা ধরতে পারি, নিজের ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে। এটা কারণ দুর্নীতির এত বড় গল্পে পুরো বাংলাদেশ অবাক, আমি নিজেও অবাক। এগুলো ভাবা যায় না, এগুলো মানারও সুযোগ নেই। তবে এখন এটা আইনি একটা পদক্ষেপের দিকে যাচ্ছে। সময় বলে দেব। আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।